সেনাবাহিনী নিয়ে এত ধরনের মন্তব্য, পাবলিকলি কথাবার্তা, আমজনতার এই ধরনের হুমকি ধামকি বাংলাদেশের ইতিহাসে প্রথম। যেহেতু পরিস্থিতিটা একটু বিরূপ, আর যিনি সেনাপ্রধান আছেন কাকতালীয়ভাবে তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, আর এই বিষয়টাকে ব্যবহার করে মোটামুটি সেনাপ্রধানকে নিয়ে যতটুকু কথা আমরা আসলে সবাই বলছি, যাদের ধরেন সেনাপ্রধানের একটা জুতা পরিষ্কার করারও যোগ্যতা নাই, সেখানে আমরা কমেন্ট করছি একদম ক্যান্টনমেন্ট উড়াই দেবো। গত কয়েকদিনই সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের আলোচনা বা এক ধরনের গুজবই চারদিকে ছড়িয়ে পড়ছিল। এই গুজব ইনফ্যাক্ট 5 আগস্টের পর থেকে একবার খুবই উঁচু মাত্রা পেয়েছিল। সাম্প্রতিক সময়ে এটা টু সাম এক্সটেন্ট বাড়ছে এবং কোনো না কোনো গুজব বা কোনো না কোনো রকম ঘটনা যে ঘটার প্রেক্ষাপট তৈরি হয়েছে। গতকাল আন্তঃবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আছে আইএসপিআর, তাদের বিবৃতিতে এক ধরনের ধারণা পাওয়া যেতে পারে। ডক্টর ইউনূস সরকার বিরাট পরিকল্পনা গ্রহণ করেছে, চমৎকার উদ্যোগ নিয়েছে, অনেক অগ্রগতি হয়েছিল, কিন্তু পরিস্থিতি যেটা বলছে যে এই উপদেষ্টা মাহফুজদের কারণে ডক্টর ইউনূস নিজেই ব্যর্থ হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আমি মনে করি যে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী। সেনাবাহিনী নিয়ে এত ধরনের মন্তব্য, পাবলিকলি কথাবার্তা, আমজনতার এই ধরনের হুমকি ধামকি বাংলাদেশের ইতিহাসে প্রথম। যেহেতু পরিস্থিতিটা একটু বিরূপ, আর যিনি সেনাপ্রধান আছেন কাকতালীয়ভাবে তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, আর এই বিষয়টাকে ব্যবহার করে মোটামুটি সেনাপ্রধানকে নিয়ে যতটুকু কথা আমরা আসলে সবাই বলছি, যাদের ধরেন সেনাপ্রধানের একটা জুতা পরিষ্কার করারও যোগ্যতা নাই, সেখানে আমরা কমেন্ট করছি একদম ক্যান্টনমেন্ট উড়াই দেবো, এই কর্ম সেই কর্ম, জেনারেল ওয়াকারের এই কর্ম। ভাই, এগুলো আসলে আপনি ভাবেন যে আপনার জায়গা থেকে মানে আর্মির একটা সিপাহী হওয়া আপনার দ্বারা সম্ভব কিনা, যাদেরকে নিয়ে কথা বলছেন। তো এই যে পরিস্থিতি, গতকালকে নাশকতার অভিযোগে বরখাস্তকৃত একজন সেনা সদস্যকে আমাদের সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। আইএসপির বিজ্ঞপ্তি ছিল, আমি নিউজটা দিচ্ছি, তাই না? এরপরেই সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে, একটা অ্যাকশনে যাচ্ছে। আর এই অ্যাকশনটা জরুরি, কারণ ক্যান্টনমেন্টকে ঘিরে নানান পরিকল্পনা, নাশকতা ঘটতে পারে। কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে একটা গোষ্ঠী সুযোগে অনেক কিছু করতেছে, আর এই ব্যাপারে সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থান যাচ্ছে, বোঝাই যাচ্ছে। ঢাকার সেনানিবাস বা ক্যান্টনমেন্ট ঘিরে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আবার বলছি, সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ এগুলা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। আর আজকে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে আইএসপিআর। আপনার আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএফ শাহিন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর এবং তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। তা আমরা একটু প্রশ্ন সেনাবাহিনীর কাছে রাখতে চাই, ধরেন এনসিপি আবার কোনো দাবি নিয়ে রাজপথে নামলে তারা করতে পারবে কিনা? কারণ বাংলাদেশে আমরা দেখছি কারোর জন্য ডান্ডা, কারোর জন্য ঠান্ডা। কারণ যমুনার আশেপাশে তো এগুলো আগেও নিষিদ্ধ ছিল, এখন তারা তো যাই করতে পারতেছে। এগুলো আপনারা একটু মাথায় রাখেন, কারণ আমরা মনে করি সেনাবাহিনী নিরপেক্ষ। সেনাবাহিনী কোনো রাজনৈতিক ফোর্স না, অথবা কোনো রাজনৈতিক ফোর্সের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য না। নিলে কি পরিণত হয় 5 আগস্টের আশেপাশে এগুলো নিশ্চয়ই অভিজ্ঞতা হয়ে গেছে। যাই হোক, আইএসপিআর বলছে সর্বসাধারণের চলাচল, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরেকটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক, আমি গতকালকে যেটা দিয়েছিলাম, নাইমুল ইসলাম এবং তার সহযোগীদের গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো সেখানে আজকে কেন এটা রাতারাতি জারি করা হলো? কারণ সেখানে বলা ছিল যে আজকে রবিবার ঢাকার সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণাও চালিয়ে আসছিল। অনেক বড় বড় যারা ক্যারেক্টার আছেন, অনলাইন কিং, তারাও কিন্তু দেখছি এগুলোর পক্ষে কথা বলছেন। ব্যক্তিগত কারণ থাকতে পারে, অনেকের অনেক ধরনের কারণ থাকতে পারে সেনাপ্রধানের সাথে, কিন্তু সেনাবাহিনীর সাথে যেহেতু তিনি এই মুহূর্তে রানিং একজন সেনাপ্রধান, আর ওনার বক্তব্যে আমরা জানি না আর কি, এখন এক একজন এক একভাবে, বাট আমাদের কাছে মনে হয় না যে এখানে নেগেটিভ কিছু আছে। তবে এই সিদ্ধান্তটা খুবই সুন্দর হয়েছে, কারণ এত লেলাই গেলে আবার সমস্যা। সেনাবাহিনীর প্রতি মানুষের একটা ভয় আছে, সেই ভয়টার অনেকটাই মানুষ কাটাই ফেলছে। আর আমার মনে হয় যে ডক্টর ইউনূসের উচিত, যদি উনি না পারেন তাহলে আপনি স্বরাষ্ট্র পদত্যাগ মন্ত্রী যিনি আছেন, উপদেষ্টা আছেন, তারা পদত্যাগ করাই দেন, নতুন কাউরে দেন। কিন্তু সেনাবাহিনীকে আপনি আনলিমিটেড টাইমের জন্য, যে 9 মাস টানা মার্কেটে আছে, বাহিরে আছে, সেনাবাহিনী পাবলিকলি মিশতে মিশতে পাবলিকের সামনে ওজন নষ্ট হয়ে যাবে, এটাই বাস্তবতা। সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করে, তারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে, তাদের জায়গাতে তাদেরকে পাঠানো উচিত। পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করে আপনি রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, কারণ আপনি তো থাকেন প্রোটেকশনের মধ্যে, আমজনতা এই জিনিসগুলো করতে হবে। গত কয়েকদিনই সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের আলোচনা বা এক ধরনের গুজবই
চারদিকে ছড়িয়ে পড়ছিল। এই গুজব ইনফ্যাক্ট 5 আগস্টের পর থেকে একবার খুবই উঁচু মাত্রা পেয়েছিল। সাম্প্রতিক সময়ে এটা টু সাম এক্সটেন্ট বাড়ছে এবং কোনো না কোনো গুজব বা কোনো না কোনো রকম ঘটনা যে ঘটার প্রেক্ষাপট তৈরি হয়েছে। গতকাল আন্তঃবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আছে আইএসপিআর, তাদের বিবৃতিতে এক ধরনের ধারণা পাওয়া যেতে পারে। আমরা এই প্রসঙ্গে কয়েকটা কথা বলবো এবং বিশেষ করে সেনাবাহিনী এবং আরও স্পেসিফিকলি বললে বর্তমান সেনাপ্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে একটা সিস্টেম্যাটিক প্রোপাগ্যান্ডা এবং তাকে পদ থেকে সরিয়ে ফেলার যে চেষ্টা আছে সেটা নিয়ে আমাদের একটু কথা বলা দরকার এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই ভদ্রলোক দায়িত্বে থাকা আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারি। আমি আইএসপিআর গতকাল একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তারা একটা নির্দিষ্ট এলাকা যেটা ক্যান্টনমেন্টের আশেপাশে, আমি একটু পড়ি, রোববার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএফ শাহিন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ করা হলো। মানে আমরা বুঝতে পারছি বলা হচ্ছে সর্বসাধারণের স্বার্থে, কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি পাঠায়, সেখানে আরেকটা তথ্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অ্যালার্মিংও। ইনফ্যাক্ট আমরা ধারণা করতে পারি এটারই রিয়াকশন হিসেবেই এটা হয়েছে। এখানে বলা হয়েছে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এখানে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে তারা বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই নাইমুলকে নিয়ে আইএসপিআর তার বরখাস্ত করা হয়েছিল 5 আগস্টের পরে। কেন বরখাস্ত হয়েছিল তার কিছু পারিবারিক ইস্যুর কথা আছে, কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা খেয়াল করে বলা হচ্ছে এই ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর 2:30টায় ঢাকার খিলক্ষেত বটতলা বাজার এলাকায় নাইমুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত একজন সেনা সদস্যের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিকভাবে তারা আশপাশ থেকে যারা আসে তারা এসে নাইমুলকে আটক করেছে, এরকম তথ্য দেওয়া হয়েছিল। প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে গুজব, আলোচনা, নানামুখী আলোচনা, নানামুখী আলাপ টালাপ নানা সময় ধরে চলছে এবং অন্তত আইএসপিআর এর স্টেটমেন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে সেনানিবাসকে কেন্দ্র করে সেই অঞ্চলে কোনো না কোনো ধরনের গোলযোগ তৈরির কোনো পরিকল্পনা এখানে ছিল। এটাকে আমরা এভাবেই দেখতে পারি। প্রশ্ন হচ্ছে গুজব বলি বা কিছু তথ্য আমাদের সামনে যা আছে সেটাকে আমরা কতটুকু গুরুত্ব দেব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত একটা জিনিস সিস্টেম্যাটিকলি হয়েছে, সেটা হচ্ছে সেনাপ্রধানকে বিব্রত করা, সেনাপ্রধানকে তার পদ থেকে সরানোর চেষ্টা। আমি একটু পরম্পরাগুলো যদি খুঁজে বের করি, শুরু থেকেই এই আলাপ অনেকেই করেছেন, খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা করেছেন, যাদের অনেক প্রভাব আছেন। তারা বলার চেষ্টা করেছেন যে তিনি শেখ হাসিনার লোক, শেখ হাসিনার আত্মীয়, যে বাস্তবতা সরিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত তিনি শেখ হাসিনার পক্ষে গুলি করতে অস্বীকার করে আমাদের এই গণ অভ্যুত্থানকে আরও বেশি রক্তাক্ত হওয়া থেকে বাঁচিয়েছেন এবং উনি ওনার জীবনের ঝুঁকি নিয়েছেন, কারণ এই অভ্যুত্থান যদি বিফল হতো, তার কোর্ট মার্শাল হতো, তার মৃত্যুদণ্ড হতো। কিন্তু তাকে সেটার স্টিগমা দেওয়া হয়েছে। শুধু তাই না, তাদের হাতে 600 কতজন যেন বিভিন্ন পর্যায়ের লোকজন ছিল, তাদেরকে তারা জীবনের নিরাপত্তা দিয়েছিলেন। তারা এখন কোথায় আছে সেই প্রশ্ন তোলা হয়। এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, সেনাবাহিনীর জায়গা থেকে আসলে এই ব্যাপারটা খানিকটা তাদের দিক থেকে ক্লিয়ার করা দরকার আছে। কিন্তু এরপর যাবতীয় বহু কিছুর সাথেই যেখানেই যেটা ঘটছে, যেটা আমাদের অনেকের পছন্দ হচ্ছে না, তারা সেটাতেই সেনাপ্রধানকে জড়িয়ে ফেলার চেষ্টা করছেন। যেখানেই যেটা ঘটুক না কেন, যাই ও নাই, ও বিদেশে গেছে, সে বিদেশে গেছে, হামিদ পালিয়ে গেছে, সব সেনাপ্রধান জড়িত, এভাবে তাকে কেষ্টা বেটাই চোর এরকমভাবে স্টিগমাটাইজ করার চেষ্টা হয়েছে। এর মধ্যে দুটো ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে। আমরা ওর সঙ্গে তখন খুবই উত্তাল সময় গেছে কথা বলেছি। হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধানের সাথে দেখা করে এসে এমন কিছু কথা বলেছেন যেগুলো অবিশ্বাস্য ছিল। তাদের এই বক্তব্য নিয়ে তীব্র আলোচনা এবং সেটাকে ভিত্তি করে সেনাপ্রধানকে ভিলেন বানানোর চেষ্টা করেছে, যেখানে রিফাইন্ড আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে পারবে না বলে নাকি তিনি বলেছেন। এর চাইতেও গর্হিত কাজ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হয়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে বিভ্রান্তি, বিতর্ক, তাদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করার মতো বক্তব্য দিয়েছেন অত্যন্ত এক্সপ্লিসিট ভাষায়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলে ক্ষমতায় থাকা, দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছিলেন সেদিনই, কিন্তু সরকার তাকে রেখে দিয়েছে। অনেক খেলা আছে, যেন আমরা বলছি খেলাগুলো থাকতেই পারে। আমরা সেনাপ্রধানকে গণঅভ্যুত্থানের ভূমিকা তো বটেই, পরবর্তী সময়ের জন্য আমি এভাবে বলতে চাই যে তিনি অন্তত প্রথম থেকে এখন পর্যন্ত যতটুকু ভিজিবল, এটা ট্রু, উনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন যাতে আওয়ামী লীগকে ইন্ডিকেট করে, এটা আছে, এটা অস্বীকার করার ব্যাপার নেই। তিনি তার ব্যক্তিগত পছন্দ এটা হয়ে থাকতে পারে, কিন্তু তিনি নির্বাচনের কথা বলছেন। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশে সরকারের দিক থেকে, মানে সরকারের দায়িত্বে থাকা কোনো ব্যক্তির মধ্যে সর্বপ্রথম নির্বাচন সম্পর্কে একটা টাইম ফ্রেম তিনিই বলেছিলেন রয়টার্সের সাথে, সরকার পতনের, হাসিনার পতনের এবং পালিয়ে যাওয়ার 1-1.5 মাসের মধ্যে। সেখানে তিনি বলছেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার জন্য তারা সরকারকে সাহায্য করছেন। এরপর তিনি একটা বক্তৃতা করেন, যে বক্তৃতাটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তিনি যে ঢঙে কথা বলেছেন এটা অনেকের কাছে ভালো লাগেনি, সেটা আলোচনার জায়গা আজকে না, কিন্তু সেখানেও তিনি আসলে নির্বাচনের কথা বলেছেন, যেটা এই বছরের মধ্যে হয়ে যাবে এইরকম। তার সেই 18 মাসের যে ব্যাপার সেটার মধ্যে তিনি স্টিক করেছেন, পরবর্তীতেও আরও করেছেন। সুতরাং এটা আমাদের জন্য সৌভাগ্য, আমাদের একজন উচ্চাভিলাষী সেনাপ্রধান নেই যিনি ক্ষমতা দখল করতে চান। সত্যিকার অর্থে শেখ হাসিনা যখন পতন এবং পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়, তার আগেই এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান হয়েছিল।
আমি বোধ করি সে সময় সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নিত এদেশের জনগণ সেটাই খুব একটা নাখোশ হতো না। আমরা এটার পক্ষে ছিলাম না, কিন্তু সাধারণ মানুষজন সেটাকেও একসেপ্ট করতো। শেখ হাসিনাকে খেয়ে দিয়ে যদি সেনাবাহিনী ক্ষমতা নিত, কিন্তু তিনি সেটা নেননি। এবং আবারও বলছি, এটা আমাদের জন্য সৌভাগ্য যে তিনি নির্বাচন চান। কোনো ভোলেটাইল পরিস্থিতিতে কোনো রকম কোনো খোলা পানিতে মাছ শিকারের তার কোনো ইচ্ছে নেই। কিন্তু এটা সবচেয়ে জরুরি কথা, তাকে সরিয়ে ফেলার একটা সিস্টেম্যাটিক প্ল্যান আছে, চলছে, এবং যে গোষ্ঠীটা এটা করার চেষ্টা করছে সেই গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ্যে এই সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার আওয়াজ তোলা হয়েছে। সুতরাং তার চলে যাওয়ার সাথে এই সরকারের 5 বছরের থাকার সম্ভাবনা আছে, কারণ খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন হবে। এটা সরকারের হিসাব মতে ডক্টর ইউনূস যা বলেছেন সেটা সর্বোচ্চ সীমা আর 1 বছর, জুন যদি চিন্তা করি। আর আবহাওয়া সব কিছু বিবেচনা করলে এটা মিড অফ ফেব্রুয়ারির আগেই আসলে নির্বাচন হয়ে যাওয়ার কথা। সেই ক্ষেত্রে 6-7-8 মাস, নট মোর দেন দ্যাট। যিনি নির্বাচনটা চাইছেন এই সময়ের মধ্যে হতে হবে, সেই সময়ের মধ্যে যদি নির্বাচনটা না হওয়াতে হয়, একটা গুরুত্বপূর্ণ সেফগার্ড নির্বাচনের পক্ষে মিলিটারি চিফ না থাকলে তো ভালোই হয়। সুতরাং যে গোষ্ঠীটা তাকে সরাতে চায় সেই গোষ্ঠীটা ডক্টর ইউনূসকে 5 বছর রাখার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন, একটা ফর্মুলা দিচ্ছেন। এবং এই কথাটাও বলে রাখা জরুরি, সাম্প্রতিক সময় একটা গুরুত্বপূর্ণ পদায়ন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়েছে। শুধু না, তাকে ডিফেন্স মিনিস্ট্রি সামলানোরও দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সাহায্য করবেন প্রতিরক্ষা মন্ত্রী, তার মানে আমাদের প্রধান উপদেষ্টাকে। অথচ একটা জিনিসকে আমরা খেয়াল করছি, জনাব খলিল এই দায়িত্ব পাওয়ার আগেই একজন নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী মন্ত্রীর পদমর্যাদায় ছিলেনই। তো ডক্টর ইউনূসকে কি তিনি যদি সাহায্য প্রয়োজন হয় তিনি সে সাহায্য করতে পারছিলেন না? সেখানে আবার এনাকে কেন আনা হলো? যে গোষ্ঠীটা সরকারকে 5 বছর রাখতে চায়, যে গোষ্ঠীটা জনাব ওয়াকারকে ক্ষমতা থেকে সরাতে চায়, আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে তাদের সুসম্পর্কের নানা প্রমাণ পাবলিকলি আছে। আমি জানি না, আমি সত্যিই জানি না, আমি জাস্ট কতগুলো তথ্য মতো দিলাম, এগুলো কোনো কিছু সিগনিফাই করে কিনা আমি নিশ্চিত নই। কিন্তু আমরা এই জিনিসগুলো একটু হিসাব করব, একটু প্ল্যানের মধ্যে রাখবো। আমরা একটা কথা মনে রাখবো, বাংলাদেশের সামনে যে সময়টা আসছে, আমরা অত্যন্ত ভোলেটাইল একটা সময়ের দিকে আগাচ্ছি। সরকার নানা দিকে নানাভাবে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, যেগুলো এই সরকারের নেওয়ার কথা না। প্রেস সচিব যতই বলুন না কেন, প্রেস সচিবের সেই বক্তব্য নিয়ে কথা বলবো পরে। রীতিমতো মিয়ানমারের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে একই ব্যক্তির নেতৃত্বে, আমরা বলবো। সব কিছু যদি চিন্তা করি, এখন সেনানিবাসকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা, এক ধরনের গোলযোগ তৈরির চেষ্টা অন্তত আইএসপিআর এর মন্তব্যের পর এসেছে। সুতরাং যে গুজবটা শোনা যাচ্ছিল সেই গুজবটা আসলে ঠিক অতটা গুজবও নাও হতে পারে। সুতরাং এই ব্যাপারগুলোতে আমাদের জনগণের ভিজিল্যান্ট থাকা দরকার আছে। রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশে গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চান, এটা তো ঠিক সবাই চায় না। কোনো কোনো দল আছে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তারা ডিফ্যাক্টো পাওয়ারে আছে, বহু জায়গায় পদায়ন তারা করতে পারেন, তাদের লোকজনকে বসাতে পারেন সচিবালয়, ভার্সিটির ভিসি থেকে শুরু করে স্বাস্থ্য ক্যাডারে বিভিন্ন জায়গায়। নির্বাচন হলে তাদের খুবই খারাপ অবস্থা হবে। আমি একেবারে নতুন দলটার কথা বলছি না, আরও দল আছে। ফলে সেই নির্বাচনের পর তাদের আর এই দাপট থাকবে না। সুতরাং নির্বাচন পেছানোর সাথেও মুখে যাই বলুক না কেন, অনেকের ভেস্টেড ইন্টারেস্ট আছে। সুতরাং যারা ট্রুলি নির্বাচন চান, গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চান, তাদের সবাইকে আসলে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যা হচ্ছে, সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর প্রধান, আমি তাকে নিয়ে আবারও কথা বলছি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ডক্টর ইউনূস সরকার বিরাট পরিকল্পনা গ্রহণ করেছে, চমৎকার উদ্যোগ নিয়েছে, অনেক অগ্রগতি হয়েছিল, কিন্তু পরিস্থিতি যেটা বলছে যে এই উপদেষ্টা মাহফুজদের কারণে ডক্টর ইউনূস নিজেই ব্যর্থ হচ্ছে। দর্শক খেয়াল করেছেন কিনা, জুলাই সনদের সময় যতদূর ঘনিয়ে আসছে, 30 দিনের ডেডলাইন, তার মধ্যে অলরেডি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। যত ঘনিয়ে আসছে এই মাহফুজরা রাজনীতিতে তত বেশি বিভাজন তৈরি করছে। একই সাথে 24-এর আকাঙ্ক্ষা সুনির্দিষ্ট রূপ দিতে সরকার যতদূর এগিয়ে যাচ্ছে, মাহফুজরা ততদূর বিভাজন সৃষ্টি করছে। দেখেন আলী রিয়াজের একটা বক্তব্য, 24-এর আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন। চমৎকার উদ্যোগ, বিরাট পরিকল্পনা। এর মানে কি, সরকার জুলাই সনদ করবে, সংবিধানে সেটা ইনকর্পোরেট করবে, অনেক বিষয়ের উপর জাতীয় ঐক্যমত হবে, একটা সুন্দর সংস্কার হবে। এই বিষয়গুলোতে সরকারের এই মহাপরিকল্পনা যখন যথেষ্ট অগ্রগতি, তখনই মাহফুজরা বিভাজন তৈরি করে দিয়েছেন। দেখেন বিষয়টা কিভাবে গেছিল, সরকারের সুন্দর সুন্দর যে উদ্যোগ, জুলাই সনদ থেকে শুরু করে আরো নানান বিষয়, এই জায়গাগুলোতে বিএনপি সব জায়গায় কিন্তু আপত্তি করে আসছিল। বিএনপি নাম দিয়েছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি, সব জায়গায় আপত্তি করে আসছিল। কিন্তু বিএনপি আপত্তি করা সত্ত্বেও জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আরো অন্য সবাই মিলে এটা একটা সুন্দর সমাধান করা গেছিল। যে পরিস্থিতি এমন হয়েছিল যে সবাই একসাথে ইসলামী সরকার নির্বাচন চায়, ছাত্র সংসদ নির্বাচন চায়, জুলাই সনদ চায়, সংবিধান সংশোধন চায়, সংস্কার চায়, শুধু বিএনপি চায় না। কিন্তু যেহেতু এনসিপি চায়, জামাত চায়, চরমনাই চায়, সবাই চায়, অতএব বিএনপি অনেক জায়গা থেকে পিছু হটেছে। বিএনপিকে নাকে খত দেওয়ানো সম্ভব হয়েছে। ডক্টর ইউনূসের জন্য এটা ছিল একটা মহা ব্লেজিং। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছিল বিএনপি, পরে যখন জামাত, এনসিপি, চরমনাই, হেফাজত সবাই মিলে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো, তখন বিএনপি বিবৃতি দিতে বাধ্য হলো যে আমরা আনন্দিত। এর মানে কি, বিএনপি আনন্দিত, একথা বলতে বাধ্য, এটা নাকে খত। এতদিন যেটা বলছে জনগণ ডিসাইড করবে, বিএনপি এমনকি এই নিষিদ্ধ হওয়ার একদিন আগে বললো যে এটা বিএনপির বিষয় না, বিএনপি এটা নিয়ে কথা বলবে না, মঈন খান বলেছিলেন। সেই বিএনপি বলতে বাধ্য হয়েছে যে আমরা আনন্দিত।
এর মানে বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যে আপত্তি করছে, বাধা দিচ্ছে, এটা এনসিপি, জামাত, চরমোনাই, হেফাজতের যৌথ অবস্থানের কারণে বিএনপি সেসব জায়গা থেকে নাকে খত দিয়ে পিছু হতে বাধ্য হয়েছে বা পিছু হটেছে। কিন্তু মাহফুজ কি করলেন? মাহফুজ এসে মানে জামাতকে একদম ডিহিউম্যানাইজ করা, আমি তো আঘাত করার ঘোষণা দিলেন, সব জায়গা থেকে জামাত হটাও, শিবির সরাও, এদের সাথে কোনো কথা নাই, এরা স্বাধীনতা বিরোধী, অমুক তমুক, হ্যাং ট্যাং ইত্যাদি, জামাত বাদ। বুঝতে পেরেছেন? এতে কি হবে? এতে অনিবার্যভাবে জামাতের লোকজন চিন্তা করছে, না না, এই যে মাহফুজরা এরা অনির্বাচিত, আর এরা যা শুরু করেছে তার চেয়ে নির্বাচন দেওয়া ভালো, নির্বাচন দিলে এদের চালাকি ছুটে যাবে। এখন জামাতের লোকজন নির্বাচনের যৌক্তিকতা খুঁজে পাচ্ছে। আর জামাত আর বিএনপি যদি সংস্কার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে ডক্টর ইউনূসের বাপের শক্তি নেই সে সংস্কার করার। শুধু বিএনপিকে বাদ দেওয়া সম্ভব, কিন্তু যৌথভাবে বিএনপি জামাতকে উপেক্ষা করে কোনো কিছু করা সম্ভব নয়। এখন এর মানে এই এক মাথা মোটা মাহফুজ, ওকে বুদ্ধিজীবী বলে অনেকে, ইন্টেলেকচুয়াল, প্রচুর ইন্টেলেকচুয়াল, আমরা ওকে পড়িয়েছি না, জানি না। ওই মাহফুজের মতো মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলিতে গলিতে গাঞ্জা খায়, ওগুলো কিচ্ছু না, একটা ফাও মানে ভাব নাই, বিশাল বাল শূন্য হয়ে গেছে। এই মাহফুজ, এই ছেলেটা গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে, রয়ের ফাঁদে পড়ে সব সংস্কার, সব পরিকল্পনা সব খেয়ে দিয়েছে। এখন জামাত আর বিএনপি যদি ঐক্যবদ্ধ হয় নির্বাচন প্রশ্ন, এবং হবে, জামাত বুঝে গেছে যে আসলে না, কাউকে ব্লাঙ্ক চেক দেওয়া ঠিক না। ডক্টর ইউনূস সরকারকে ব্লাঙ্ক চেক দিয়েছিল, এখন ডক্টর ইউনূস সরকার জামাতের সাথে আচরণ করছে। কারণ মাহফুজ তো সরকার, আমি তো আঘাতের কথা বলছি, হুমকির কথা বলছি, শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করার ষড়যন্ত্র করছে। চিন্তা করেছেন? একের পর এক লাশ ফেলাচ্ছে এখন ওই মাহফুজরা জড়িত এর সাথে। অতএব ব্লাঙ্ক চেক দেওয়া যাবে না, তার চাইতে বরং নির্বাচন সুষ্ঠু হবে না, এটা জানি, ডিসেম্বর নির্বাচনে সুষ্ঠু হবে না, তারপরে জামাত চিন্তা করতে পারে যে সুষ্ঠু হোক না হোক এই বাটপারগুলো যাক, বরং নির্বাচিত সরকার যারা আসবে কিছুটা কারচুপি হলো তাদের সাথে একটা সমঝোতা করে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করি। এ ধরনের চিন্তা ভাবনা করতে পারে, জামাত করতে পারে। জামাতের লোকজনের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে, আমি জানি সেটা ঠিক হবে কিনা, সেই কনক্লুশনে যাচ্ছি না। এই জন্য ডক্টর ইউনূস সরকার শুধু এই মাহফুজের কারণে ব্যর্থ হতে পারে। আর সময় থাকতে যদি মাহফুজকে লাথি দিয়ে ডক্টর ইউনূস বের না করেন, তাহলে ইউনূসের কপালে শনি আছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, 24 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা বিস্ফোরণ ঘটেছে তার একটি সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন। ভালো, কিন্তু এই রূপ দেওয়াটা এই মাহফুজের কারণে আটকে যেতে পারে। কারণ জামাত বিরোধিতা করলে কিছু করার নেই, আর বিএনপি তো আপত্তি পার্টি। আরো অনেকে ছিলেন তখন এটা বলেছেন একটা প্রোগ্রাম শেষে। আলী রিয়াজ বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টি আমরা একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চাই। ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল এই সনদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা পালন করবে। জামাতকে আমি তো আঘাত করতে চাইবে আপনার সরকার উপদেষ্টা, আর জামাত আপনার পরিকল্পনায় ছাই দিবে, এটা বুঝলেন কি হবে? আর বিএনপি তো এমনিই মানে না, গণ অধিকার পরিষদও আপত্তি, তাহলে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে কি করবেন? মানে ডক্টর ইউনূস সরকারের ভিতকে কাঁপিয়ে দিয়েছে এই মাহফুজ। আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের হিসাব নিকাশ এক মাহফুজকে দিয়েছে, রয়ের ফাঁদে দিয়ে দিয়েছে। বাংলাদেশের নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এদেশের মানুষ ও রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘদিনের সংগ্রামের ফল উল্লেখ করে আলোচনার সূচনা অধ্যাপক আলী রিয়াজ আরো বলেন, গত বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ হয়েছে, তেমনি তাদের প্রত্যাশাকেও প্রকাশ করেছে। এবং ঐকমত্য কমিশনের এই উদ্যোগ বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশাকে ধারণ করে। বারবার ফেসিবাদের উত্থান হোক তা দেশের মানুষ চায় না। আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সকলের সমান অধিকার থাকবে, নাগরিকদের অধিকার সুনিশ্চিত হবে এবং ভিন্ন মতাদর্শের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। কমিশনের সহসভাপতি আহ্বানের সংস্কার কমিশন গুলো থেকে প্রাপ্ত সুপারিশমালা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠার কাজ করছে কমিশন। এই দায়িত্ব কেবল জাতীয় ঐকমত্য কমিশন নয়, বরং রাজনৈতিক দলগুলো মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়ে ভবিষ্যতের পথ দেখাতে অগ্রসর হবে। আরো নানান বিষয়ে কথা বলেন। তো দর্শক, এখানে দেখেন, আমি যেটা মনে করি যে জামাত কিংবা শিবির মাহফুজের বিরুদ্ধে ওইভাবে সিরিয়াস না, জনশক্তির সিরিয়াস, কিন্তু জামাত এবং শিবির তারা যদি চায় ডক্টর ইউনূসের সাথে আলাপ করেই মাহফুজকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা সম্ভব, কিন্তু জামাত শিবির এটা সিরিয়াস নিচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।